ম্যামকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে যদি দাফন করা হতো তাহলে এই রাষ্ট্রের কি ক্ষতি হইতো? 20টা বাচ্চাকে বের করতে গিয়া তার সারা শরীর ঝলসে গেল, বললো আমার সন্তান দুইটা এতিম করলাম, কিন্তু আরো যে 20টা বাচ্চা ছিল ওরাও তো আমার সন্তান, আমি কি ওদেরকে এতিম করবো? হাজবেন্ডের হাতটা বুকের উপর নিয়ে বলতেছে যে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। এই রাষ্ট্রের একজন উপদেষ্টার সময় হয় না যে তার জানাজায় গিয়ে থাকা। এই ভুলটা আমাদের সবার গায়ে এসে পড়ে, কারণ এই সরকারটা আমরা নিজেরা সরকার না হলেও বাংলাদেশের সব থেকে জনসমর্থিত জনগণের সরকার। সুতরাং সে ভুল করলে আমাদের গায়ে তো এসে দাগ লাগে। দেখেন, আমাদের যে পাইলট ভাই শহীদ হলেন, অবশ্যই তাদের যে বাহিনীর প্রোটোকল আছে সেটা মেনটেন করে তাকে জানাজা দিতে হবে, তাকে দাফন করতে হবে, আমরা তার জন্য দোয়া করছি। কিন্তু আমরা একটা কেমন একটা এলিটপনা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। এবং কি মুক্তিযুদ্ধেও দেখেন 7 জন বীরশ্রেষ্ঠ, এর মধ্যে সিভিলিয়ান কয়জন? মানে যুদ্ধ যখন হবে তখন অবশ্যই সামরিক যারা বাহিনীতে আছেন তারা তো যুদ্ধ করবেনই, কিন্তু যেই লোকটা কোনো ট্রেনিং ছাড়া অস্ত্র হাতে তুলে জীবন দিয়ে দিল, তারা আপনি ইকুইভ্যালেন্ট করতে আপনার কাছাকাছি প্যারালাল করলে শত্রু মনে হয়? মানে আপনাদের মধ্যে কি এই যে একটা এলিটপনা যে আমি সামরিক খাতের, এইটা থেকে আমরা কি বাংলাদেশে বের হতে পারবো না? আপনার ভাবেন। এবং আমাদের একটা ব্যাপার যে প্রত্যেক জায়গায় আমাদের একজন হিরো বানাইতে হবে, প্রত্যেক গল্পে যেমনি হোক। ফেসবুকে আমাদের এই যে মেহেরিন ম্যাম, মানে এটা তো আমাদের বলা আমাদের জন্য কঠিন, তার 2টো সন্তান, এই 2টো সন্তানকে, এবং তিনি চাইলেই ওখান থেকে বের হয়ে যেতে পারতেন, তিনি সেই এক্সিট নিতে পারতেন। তিনি তার ছাত্রদের দিকে তাকাইয়া, তার বাচ্চাগুলোর দিকে তাকাইয়া নিজের জীবনটা শেষ করে দিলেন। তিনি অন্তত 20টা বাচ্চার জীবনকে বাঁচিয়েছেন, আল্লাহ বাঁচিয়েছেন। তিনি সর্বোচ্চ চেষ্টা করলেন, নিরাপত্তার চাদরে বাচ্চাদেরকে বুকের মধ্যে জড়াইয়া প্রত্যেককে বের করলেন। সেই 20টা বাচ্চাকে বের করতে গিয়া তার সারা শরীর ঝলসে গেল। বার্ন ইউনিটে গিয়ে তার হাজবেন্ড বললো যে তুমি তো সন্তান 2টি এতিম করে দিলা আমার। সে বললো আমার সন্তান 2টি এতিম করলাম, কিন্তু আরও যে 20টা বাচ্চা ছিল ওরাও তো আমার সন্তান, আমি কি ওদেরকে এতিম করবো? হাজবেন্ডের হাতটা বুকের উপর নিয়ে বলতেছে যে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। তো ভয়াবহ ব্যাপার, আপনি চিন্তা করতে পারছেন? তার জানাজায় এই রাষ্ট্রের একজন উপদেষ্টার সময় হয় না যে তার জানাজায় গিয়ে থাকা। মেহেরিন ম্যামকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে যদি দাফন করা হতো তাহলে এই রাষ্ট্রের কি ক্ষতি হইতো? এই রাষ্ট্রের এত বুদ্ধি, সেই যে আঞ্চলিক কার্যালয় বসায়, এটা করে সেটা করে, এটুকুন বুদ্ধি হইল না? মেহেরিন ম্যাম উনি শিক্ষক, উনি বেঁচে যেতে পারতেন, বাচ্চাগুলোর বাঁচাইতে গিয়ে জীবনটা শেষ করে দিল। ওনাকে রাষ্ট্র সম্মান না জানালে কার সম্মান জানাবে? দেখেন, তাকে রাষ্ট্রীয় সম্মাননাও দেওয়া হয় নাই, একজন উপদেষ্টাও তার কবরে গিয়া তার জানাজায় গিয়ে উপস্থিত হইতে পারে নাই। এ রাষ্ট্র আমরা কবে বানাবো? এটা আমাদের জন্য লজ্জা। তো রাষ্ট্র এখন কী করবে আমরা জানি না। আপনাদেরকে বলি আরও একটা ভুল তারা কী করেছে। এই যে ইন্টারমিডিয়েটের পরীক্ষা চলতেছে, এইচএসসির পরীক্ষা, দেখেন এখানে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, এদের অনেক ভাই বোন তারাও তো নিশ্চয়ই এখন আছে। তো যার ভাই, যার বোন, খুব কাছের রিলেটিভ এইভাবে মরে গেছে, সে কিভাবে পরের দিন এইচএসসি পরীক্ষায় বসবে? একদিকে সে শোক দিবস ঘোষণা করেছে, অন্যদিকে সে পরীক্ষা চালায়। এই যে আমলাতন্ত্র, এই যে বুইরাদেরকে দেখতে পারি না, কারণ জন্ম নিছে বহু আগে, আমলাতন্ত্র দিয়ে রিটায়ারমেন্টে গেছে, এরপরে আবার এসে যোগ দিছে, বুদ্ধি তো আগের কালের। আর ভাই এখন ডিসিশন নিতে হয় 5 মিনিটে, এখন অফিসিয়ালি সেট আপ কইয়া তারপরে চা খাবেন, বিস্কিট খাবেন, মিটিং করবেন, এই দিন নাই। এখন হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে মানুষ 1 মিনিটে সিদ্ধান্ত নেয়, গুরুত্বপূর্ণ ডিসিশন নেয়। আপনি শোক দিবস ঘোষণা করেছেন, আপনি সাথে সাথে কি করবেন? সারা বাংলাদেশে পরের দিন শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি দোয়ার আয়োজন করতেন যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া হবে, ক্লাস হবে না, শেষ। ঢাকা বোর্ডে আপনি পরের দিন পরীক্ষা স্থগিত করে দিতেন, সারা বাংলাদেশে দরকার নাই, শুধু ঢাকা বোর্ডে, যে ঢাকা বোর্ডে সবাই দোয়া করবে, পরীক্ষা স্থগিত না। একদিকে আপনি শোক দিবস ঘোষণা করলেন, এই দগদগে আমরা তো জানি না এখানে কার কার আত্মীয় এইচএসসি পরীক্ষার্থী। এইটা আমরা সবাই মিলে রাত্রিরে কথা বলতে বলতে রাত্রির 3টের সময় সিদ্ধান্ত আসলো, পরীক্ষা 10টায়, সকাল 8:30টায় ওয়েবসাইটে নির্দেশনা আসলো। এটা কি ভাই? এইটার কারণেই তো পরবর্তী দিন দেখেন ছাত্রলীগ, গুন্ডালীগগুলো গাজীপুর থেকে আরও বিভিন্ন জেলা থেকে লোকগুলো পাঠাইয়া আমাদের মাইলস্টোনের শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করতেছে সেইখানে সেগুলো ঢুইকা তারা কোথার মধ্যে কি বলে আমরা হাসিনার ফিরেই আনবো। কত বড় বদমাইশ দেখেন। গালাগালি অনেকবার তওবা করি, করবো না, ছাইড়ে দিতে চাই। নিজেরও ছেলে হয়েছে, এখন তো একটা বয়স আসছে, গালাগালির তো একটা পর্যায়ে আসছে, কিন্তু গালি তো না দিলেও এখন গুণে হয়, এমন পর্যায়ে আসছে। মানুষ গেছে ময়ূর গেছে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে, বলে হাসিনারে ফিরিয়ে আনবে। হাসিনা তোর জায়গা মতো ঢুকাই দেওয়া দরকার ছিল সাথে সাথে। আমরা নিজেরা শিক্ষা সচিবের পদত্যাগ চাইছি, পদত্যাগ করানো হয়েছে।
সবাই মিলে সচিবালয়ের মধ্যে ঢুকছে। কিরে ভাই, আর এই সরকার ভালো হয়েছে, মব মব করে না, এখন তো নিজেরাই সবচেয়ে বড় মবের শিকার। শিক্ষা মন্ত্রণালয় সেখানে গিয়া পিটাপিটি করতেছে। 6 দফা মাইলস্টোনের শিক্ষার্থীরা দিছে, সরকার 6 দফায় মেনে নিছে। দেখেন, জনতার রাষ্ট্র যে একটু একটু প্রতিষ্ঠিত হয়েছে তার প্রমাণ হইলো অনেকে জিনিসটা ধরে নাই। 2 জন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা মাইলস্টোনে গেলেন, 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমি তো মনে করি এটা জনতার বিজয়। দেখেন, রাষ্ট্রের হাতে এতটুকুন ক্ষমতা আছে, চাইলে ওখানে পিটাপিটি করে তাদেরকে বের করে নিয়ে আসতে পারতো। এটা তো সরকারের এই ক্ষমতা ছিল। কিন্তু এই যে সেইটা না করে 9 ঘন্টা তারা অবরুদ্ধ থাকলেন জনতার কাছে, এই যে ক্ষমতাসীনরা জনতার কাছে ছোট হয়ে থাকা, এইটাই জনতার রাষ্ট্র। এই রাষ্ট্রই আমরা বানাইতে চাই। আমরা বিএনপিরে বলতে চাই, আপনারাও যদি এরকম ভুল করেন, জনতা আপনাদেরকে আটকাবে, তখন ছাত্রদল, যুবদল পাঠাইয়া বা জামাতের কেউ আটকা পড়লে শিবির বা জামাতরে পাঠাইয়া পিটাপিটি করে মুক্তি পাওয়া যাবে না। বুঝাইতে হবে, হাত পা ধরতে হবে, প্রয়োজনে একদিন অবরুদ্ধ থাকতে হবে, তারপর বেরিয়ে আসতে হবে। এটাই জনতার রাষ্ট্র।